বর্ষাকাল মানেই টাপুর-টুপুর বৃষ্টির শব্দ, চারপাশে সতেজ সবুজ, আর হাতে এক কাপ ধোয়া ওঠা চা। আচ্ছা, কেমন হয় বলুন তো যদি নিজের ছাদ বাগানে বসে এই দৃশ্য উপভোগ করা যায়? প্রিয় শ্রোতা, সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক ফোন ইন লাইভ অনুষ্ঠান কৃষির কথা আয়োজন। প্রতি বুধবারের মতো আজকের আয়োজনেও থাকছে আপনাদের জন্য নতুন এক আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে বর্ষাকালীন ছাদ বাগান তৈরি ও তার পরিচর্যা। এই আলোচনায় আমাদের সাথে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, অধ্যাপক, উদ্যানতত্ত্ব বিভাগ, কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। সঞ্চালনায় আছি আমি বিপাশা সাহা পৌশী। আমার সাথে প্রকৌশল দায়িত্বে আছেন রাবেয়া রোশনি এবং মোহাম্মদ কামরুল আহসান। কিন্তু প্রিয় শ্রোতা, আপনারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। যেহেতু আমাদের একটি ফোন ইন লাইভ অনুষ্ঠান হচ্ছে, তাই আপনারা সরাসরি আপনাদের যে কোনো মতামত অথবা প্রশ্ন আমাদের জানাতে পারেন ফোন কলের মাধ্যমে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09610907907। আবারও বলছি 09610907907। তবে আপনারা কিন্তু আমাদের দেখতে ও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের ফেসবুক পেজ এবং ইউটিউব লাইভে, এছাড়াও বাংলাদেশ বেতার অ্যাপ এবং FM 92 মেগাহার্সে। তাই আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করছি। স্যার, আপনি কেমন আছেন? আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি স্যার, আমিও ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আলোচনায় আজকে সাথে থাকার জন্য। স্যার, আমরা সরাসরি আমাদের ছাদ বাগান নিয়ে যদি কথা শুরু করি, প্রথমেই ছাদ বাগান সম্পর্কে হয়তো বা আমাদের মধ্যে অনেকে জানেন না। তো আপনি ছাদ বাগান সম্পর্কে যদি কিছু বলতেন, এর গুরুত্ব বা প্রেক্ষাপট সম্পর্কে। আসলে ছাদ বাগান হচ্ছে যে শহর এলাকায় বিশেষ করে পরিবেশের যে ভারসাম্য রক্ষা করা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং ছাদ বাগানে হচ্ছে যে বিষমুক্ত যে মানে বিভিন্ন ধরনের শাকসবজি অথবা ফলমূল উৎপাদনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এটি হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টির হাত থেকে এবং রোদের হাত থেকে যেমন হচ্ছে যে রক্ষা করে বিল্ডিংকে, পাশাপাশি মানে খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় এটি কিন্তু পারিবারিক পুষ্টি নিরাপত্তায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। আচ্ছা সুতরাং সেদিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যার, বাগান যেহেতু, তাহলে আমরা বুঝতেই পারছি এখানে অনেক ধরনের গাছ থাকবে। জি। তো স্যার, আমরা এই বাগানে কি কি ধরনের গাছ তৈরি করতে পারি, অর্থাৎ রোপণ করতে পারি? আসলে ছাদ বাগানে গাছ নির্বাচনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বিশেষ করে যে যদি আমরা ফলমূলের কথা চিন্তা করি তাহলে মানে খুব বেশি বৃদ্ধি পেয়ে বড় হয় এরকম গাছ নির্বাচন করা উচিত না। আচ্ছা সেক্ষেত্রে ফল গাছের মধ্যে যেমন হচ্ছে যে পেয়ারা, লেবু বা ডালিম, তারপর হচ্ছে যে ড্রাগন ফল, এই ধরনের ফলগুলো মানে মৌসুমী ফলগুলো নির্বাচন করতে হবে। এরপর শোভাবর্ধনকারী গাছের মধ্যে যেমন আছে কেয়া, কামিনী অথবা কদম এবং কাঠগোলাপ, এছাড়া বর্ষায় কিছু মানে ফুল, সাদা ফুল, জেসমিনস টাইপের, যেমন হচ্ছে জুই, বেলি, এই ধরনের মানে সুগন্ধিযুক্ত মানে ফুল গাছ রাখা যেতে পারে, সাদা আচ্ছা ফুল গাছ আর কি। আর সবজির মধ্যে বর্ষাকালে বিশেষ করে যে আমাদের বেগুন অথবা মরিচ, ক্যাপসিকাম হতে পারে, বা গ্রীষ্মকালীন টমেটো এবং কিছু শাক জাতীয় সবজিও আমাদের এখানে এবং কুমড়া জাতীয় সবজি থাকতে পারে। আচ্ছা স্যার, অনেক ধরনের গাছের কথাই আপনি বললেন, জি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এত ধরনের গাছের জন্য আমার মাটি যে আমি তৈরি করতে হবে গাছ রোপণ করার আগে, সবগুলোর কি একই ধরনের প্রক্রিয়া নাকি ভিন্নতা রয়েছে, বা কি ধরনের প্রক্রিয়া আমরা শুরু করতে পারি? আসলে ছাদ বাগানে যেহেতু ছাদ বাগানে মূলত টবে বা পাত্রে মানে গাছ লাগানো হয় মূলত আর কি, বা আমরা যদিও উঁচু বেড করেও করা যেতে পারে, সেক্ষেত্রে আসলে মাটির যে রেশিও সেটি হলো মানে উর্বর দোআঁশ মাটি, যেমন 40 ভাগ উর্বর দোআঁশ মাটি, এর সঙ্গে 40 ভাগ হচ্ছে যে পচা গোবর সার অথবা জৈব সার, এবং সাথে যদি নদীর সাদা বালু আর কি অথবা পারলাইট, আমরা যেটাকে হচ্ছে অগ্নিগুড়ির মানে ছাই বলি, সেটাই ব্যবহার করা যেতে পারে। আর ওজনের একটা বিষয় থাকে এখানে মাটির, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে কোকোপিট বাজারে কিনতে পাওয়া যায়, সেটিও কিন্তু হচ্ছে মানে যে গ্রোথের মিডিয়া হিসেবে বা গাছ লাগানোর মিডিয়া হিসেবে ব্যবহার করলে সেটি গাছের জন্য ভালো। আচ্ছা স্যার, তাহলে আমি একজন শৌখিন মানুষ হিসেবে যদি জি। ছাদ বাগান তৈরি করতে চাই, জি। তাহলে আপনি যদি প্রথম থেকে বলেন যে আমরা প্রক্রিয়াটা শুরু করব কিভাবে, পরিকল্পনা করব কি করে? ওকে। ছাদ বাগান লাগানোর ক্ষেত্রে, গাছ লাগানোর ক্ষেত্রে প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে ছাদের মানে যে গাছ বা যে গাছ লাগানো হবে বা যে পাত্র রাখা হবে সেটির মানে ধারণ ক্ষমতা বা ওজন ক্ষমতা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা কারণ গাছের একটু ওজন আছে, পাত্রের একটু ওজন আছে, এরপর বর্ষাকালে তো পানি পড়লে সেটারও একটা ওজন বেড়ে যায়। হুম সুতরাং
সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে ছাদের যে স্লোপ, মানে পানি যাতে অতিরিক্ত পানি যাতে সহজেই নেমে যেতে পারে, অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে বিভিন্ন পাইপের মাধ্যমে, এবং হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এরপর হচ্ছে যে গাছ প্রয়োজনে যাতে রোদ বা অতিবৃষ্টি থেকে রক্ষা করা যায় সেজন্য মানে গাছে খুঁটি দেওয়া লাগতে পারে অথবা পলি টানেল বা এরকম চট দিয়ে মানে এটিকে ছাউনি দেওয়া যেতে পারে যাতে হুম। অতিবৃষ্টি থেকে গাছকে রক্ষা করা যায়। এছাড়া হচ্ছে যে ছাদ বাগানের যে টবগুলো থাকবে সেগুলোর মধ্যে যেন ছিদ্র থাকে যাতে বৃষ্টির পানি অতি সহজেই নিচ দিক দিয়ে বের হয়ে যেতে পারে। আচ্ছা। এবং ট্রে দেওয়া যেতে পারে যাতে পানি চেঞ্জ করতে হবে এবং যাতে করে রোগ জীবাণু অথবা মশা বাহিত রোগ ও মশার জীবাণু যাতে সেখানে আটকে না থাকে, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। স্যার আপনি পানি নিয়ে যে কথাগুলো বললেন, জি। অর্থাৎ আমরা যদি বাহিরে কোনো গাছ লাগাই হুম, সেক্ষেত্রে পানি চলে যাওয়ার জন্য বা বৃষ্টির পানি সরাসরি আসার হুম, জন্য আমাদের সেরকম কোনো প্রতিবন্ধকতা থাকে না, জি, কিন্তু ছাদের ক্ষেত্রে পানি নিষ্কাশন কিন্তু খুব হুম, গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাইট, স্যার এটা নিয়ে যদি একটু ভালোভাবে বলতেন যে আমরা কিভাবে, যদি পানি জমে যায় রাইট, সেক্ষেত্রে কি করব, অথবা পানি নিষ্কাশনের জন্য সবচেয়ে ভালো উপায় কোনটা হতে রাইট। পারে? আসলে ছাদ বাগান তো হচ্ছে মানে শহর এলাকায় বিশেষ করে সারা বছরই করে, এটি শুধু বর্ষাকালে না। তো অন্য সময় বিশেষ করে শীতের সময় যদি করা হয় বা অন্য মৌসুমে তাহলে তো পানির আলাদা করে ব্যবস্থা করতে হয় আর কি, পানির ট্যাঙ্ক তৈরি করতে হয় বা পানির আধার তৈরি করতে হয়, সেখান থেকে গাছে পানি সরবরাহ করতে হয়। কিন্তু বর্ষাকালে যেটা হয় যেহেতু পানির পরিমাণটা বেশি থাকে সুতরাং এখানে স্যাঁতসেঁতে হওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং আগে থেকেই জল মানে ওয়াটার প্রুফিং যেটাকে বলে, অর্থাৎ জলরোধী স্তর বা হুম। এটাকে মানে জলরোধী স্তরই বলে আসলে, এটা একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা আর কি। আচ্ছা। এটি মানে আগে থেকেই মানে দিতে হবে যাতে করে পরবর্তীতে পানি হলে যেন সেটা বের হয়ে যেতে পারে। পাশাপাশি বিভিন্ন ধরনের ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে, পাইপ দিয়ে এমনভাবে তৈরি করতে হবে যাতে মানে উপরে ছাদের পানি মানে যে কোনোভাবেই হোক ছাদ থেকে নিচে মানে সুন্দর করে চলে যেতে পারে, আটকে যেন না থাকে। এবং বর্ষার পানি 48 ঘন্টার মধ্যেই অবশ্যই নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। সুতরাং ড্রেনেজ সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ আর কি এক্ষেত্রে। তো একটা হলো ওয়াটার প্রুফিং এবং ড্রেনেজ সিস্টেমস, এটি ভালো রাখতে হবে আর কি। স্যার ওয়াটার প্রুফিং অর্থাৎ যেটা হুম, পানিরোধী স্তর যেটা হুম, বললেন, হুম। এটা আমরা কিভাবে তৈরি করতে পারি? এটি আসলে সাধারণত যারা বড় আর কি বড় পরিসরে আর কি ছাদ বাগান করে, যেমন হুম। হচ্ছে ছাদ বাগানে তো বিভিন্ন আকার আকৃতি আছে, আর ছোট আছে যেমন 500 বর্গ মিটার ফুটের মধ্যে, কেউ 500 থেকে 1500 বর্গ ফিটে করে, কেউ আবার বড় কমার্শিয়াল মানে লেভেলেও কিন্তু ছাদ বাগান আসছে মানে ঢাকা শহরে বা বড় বড় শহরগুলোতে। সেক্ষেত্রে শুরু থেকে ইনবিল্ট কিন্তু যে ওয়াটার প্রুফিং সিস্টেম ইনস্টল করা যেতে পারে, মানে ইঞ্জিনিয়ার দ্বারা এটি করা যেতে পারে। তাহলে যেটা হবে যে পরবর্তীতে পানি নিষ্কাশনের জন্য আলাদা করে চিন্তা করতে হবে না। আর আচ্ছা। যদি মানে শখরে মানে ছাদ বাগান তো শখ করেও আসলে অনেকে করে, হুম। তো সেক্ষেত্রে যাতে মানে যে টবগুলো আমরা ইউজ করব পাত্র তার নিচে ইট অথবা এই ধরনের কোনো মানে স্ট্রাকচার তৈরি করে যাতে করে পানিটা কোনোভাবেই সেখানে আটকে না থাকে এবং আচ্ছা। ওই পানিটা যেন পাত্রের মাধ্যমে এবং বিভিন্ন পাইপের মাধ্যমে নিচে নেমে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে আর কি। জি স্যার, বুঝতে জি। পেরেছি। স্যার এটা তো যখন আমরা পানি দেব, হুম, সেক্ষেত্রে পানি যদি বেশি হয়ে হুম, যায় হুম, তখন আমাদের এই ড্রেনেজ বা আপনার রাইট, পানিরোধী স্তরগুলো আমাদের ব্যবহার করতে হতে হুম, পারে। কিন্তু এখন যেমন আমরা দেখছি হুম, হুট করে বৃষ্টিপাত হুম, হচ্ছে হুম, এবং খুব ভারী বৃষ্টিপাত হুম, হচ্ছে। তো স্যার ভারী বৃষ্টিপাতের ক্ষেত্রেও কি এই ব্যবস্থাগুলো আমাদের জন্য করাই যথেষ্ট, নাকি এর থেকে আলাদাভাবে কোনো? ভারী বৃষ্টিপাতের ক্ষেত্রে বা যে সমস্ত ছাদে আসলে যেমন সচরাচর আমরা তো ছাদ মানে আমাদের যে ছাদগুলো আছে বিভিন্ন বিল্ডিং এর বা ঘর বাড়ি বা হলস এগুলো তো আর ছাদ বাগানের উপযোগী করে তৈরি করা হয় না। তো সেক্ষেত্রে আপনার অতিবৃষ্টির জন্য আপনার হলো পলিটানেল অথবা চট জাতীয় দিয়ে মানে চটের কি বলে ছাউনি দিয়ে অথবা মানে পলিথিন ছাউনি দিয়ে এইটিকে কিন্তু সাময়িকভাবে রক্ষা করতে হবে, অথবা যে গাছগুলো থাকবে সেগুলো আর কি ছায়া বা অতিবৃষ্টির সময় একটু শেডের নিচে কিন্তু রাখতে হবে, না ছায়ার নিচে রাখতে ছায়ার নিচে হবে। রাখতে হবে। আচ্ছা। প্লাস যে পানিটা জমবে সেটা যেন কোনোভাবে জমতে না পারে, কারণ মানে ছাদে পানি জমলে তো ছাদ স্বাভাবিকভাবেই স্যাঁতসেঁতে হয়ে ছাদ ড্যামেজ হয়ে যেতে পারে, এটা একটা হুম। বড় সমস্যা। তবে আধুনিক বিল্ডিংগুলোতে আসলে এই জল স্তর দিয়েই মানে তৈরি করে ওয়াটার প্রুফিং, যে কারণে কিন্তু ওখানে ছাদ বাগান করলে তেমন কোনো সমস্যার সৃষ্টি হয় না। এটি পুরাতন বিল্ডিংগুলোর জন্য একটু বড় সমস্যা হতে পারে আর কি। জি স্যার, সেক্ষেত্রে বুঝতে নিষ্কাশন পেরেছি। ব্যবস্থা ঠিক রাখতে হবে। তবে স্যার পানি নিষ্কাশন এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি জি, বিষয়। খুবই গুরুত্বপূর্ণ আরকি ছাদ বাগানের ক্ষেত্রে। আচ্ছা স্যার, হুম, গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আমরা শুরু করেছি, জি, তাহলে এর পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে যেটা মনে হয়, হুম, আমি জানি না আসলেই কিনা, সেটা হচ্ছে সার
ব্যবস্থাপনা জি হয়তোবা এই ক্ষেত্রে খুব জি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন জি করে। জি জি তাহলে স্যার বর্ষাকালে কোন, কোন সারগুলো বেশি উপযুক্ত এবং আমরা কিভাবে ব্যবহার করতে পারি? আচ্ছা, বর্ষাকালে আসলে ছাদ বাগানের যেটা মানে যে পানি অতিরিক্ত পানি হলে একটা সুবিধাও আছে। মূলত বর্ষাকালে ছাদ বাগানে অতিরিক্ত পানি যে কারণে যেখানে যে আর্দ্রতা এবং যেহেতু বিনা পয়সায় বিনামূল্যে পানি পাওয়া যাচ্ছে, সুতরাং ওই সময় গাছের বৃদ্ধিও কিন্তু খুব ভালো হয় আচ্ছা। এবং গাছ দ্রুত বাড়ে। যেটা হলো ভবিষ্যতে বা সারা বছরব্যাপী যে বিষমুক্ত খাবার বা ফলমূল বা মৌসুমী ফল বা ফুল যে মানে সরবরাহ করার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ পানির তো একটা মূল্য আছে। অন্য হুম, সময় যেমন পানি সরবরাহ করতে অনেক খরচ করতে হয়। বর্ষাকালে কিন্তু সেটা করতে হয় না। হ্যাঁ। আর সার যেহেতু মানে রাসায়নিক সারগুলো হয় কি যেহেতু পানির সঙ্গে এটা আসলে ওয়াশ আউট বা ধুয়ে চলে যায়। আচ্ছা। সে কারণে আসলে মানে জৈব সারটা আরকি বিশেষ করে জৈব সার যদি আমরা মানে প্রয়োগ করতে পারি উর্বর দোআঁশ মাটির সাথে, তাহলে এই মাটিটা পানি ধারণ ক্ষমতাও ভালো থাকে। সাথে একটু বালি মিক্সার যদি দেয়া যায় মানে মিশ্রণ করা যায়, তাহলে কি হয় যে পুষ্টিটাও আসলে ধীরে গাছের জন্য সরবরাহ হয়, গাছের বৃদ্ধিটাও টেকসই হয় এবং হচ্ছে যে এটি তো আসলে জৈব সার তো পরিবেশের জন্য উপকারী। হুম, এটি আসলে ছাদেরও বা মানে মানে প্রাকৃতিকভাবেই এটি আসলে ভালো মানে আচ্ছা। ফলনে প্রভাব বুঝতে ফেলে। পারি। তাহলে স্যার আমরা চেষ্টা করব যেন জৈব সারই বেশিরভাগ ব্যবহার করা যেতে পারে। জি, মানে তো ছাদ বাগানের ক্ষেত্রে আরকি জি স্যার, বুঝতে বর্ষাকালে। পেরেছি। স্যার আপনি খুব সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর বুঝিয়ে বলছেন। আমি জি, আশা করছি আমাদের যে সকল শ্রোতা বন্ধু আমাদের শুনছেন তারা আমাদের এই আলোচনা থেকে অবশ্যই উপকৃত হবেন এবং আপনাদের আশেপাশে কেউ যদি ছাদ বাগান করে থাকে, আপনারা কিন্তু তাদেরকেও আমাদের আজকের প্রোগ্রাম দেখতে বলতে পারেন। কারণ তাদের যেকোনো প্রশ্নের উত্তর আমরা অবশ্যই সরবরাহ করব। কারণ আমাদের এটি একটি ফোন ইন লাইভ অনুষ্ঠান হচ্ছে এবং আমাদের সাথে আপনারা ফোন কলের মাধ্যমে যুক্ত হতে পারেন। আমাদের নাম্বারটি হচ্ছে 09610 907 907। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আপনাদের জন্য আবহাওয়া ভিত্তিক কৃষি বিষয়ক কিছু বুলেটিন প্রকাশ করছি। আগামী কিছুদিন বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে, তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং বাতাসের গতিবেগ কিছুটা বেড়ে যেতে পারে। এই সময়ে দমকা হাওয়া থেকে গাছের ক্ষতি, বিশেষ করে লতা জাতীয় ফসলের ক্ষতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। বর্ষার এই মৌসুম নতুন বাগান করার জন্য অত্যন্ত উপযুক্ত সময়। বর্তমান আবহাওয়ায় কুমড়া, ঝিঙে, পটল এবং শসায় লাল কুমড়া বিটলের আক্রমণের সম্ভাবনা রয়েছে। তাই নিয়ন্ত্রণ করতে ম্যালাথিয়ন ৫৭ ইসি প্রতি লিটার পানিতে ১ মিলিলিটার মিশিয়ে প্রয়োগ করুন। এই আবহাওয়ায় উদ্যান ফসল যেমন ডালিম গাছে ব্যাকটেরিয়া জনিত হুম, পোড়া রোগ এবং লেবু গাছে লিফ মাইনর পোকার প্রাদুর্ভাব হুম, দেখা দিতে পারে। সেজন্য প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করুন। গবাদি পশুর ক্ষেত্রে বিভিন্ন রোগ থেকে রক্ষা করার জন্য পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা প্রদান করুন। গবাদি পশু উঁচু ও পরিষ্কার জায়গায় রাখুন। হাঁস মুরগিকে কৃমিনাশক প্রদান করুন। শুকনো খাবার খেতে দিন এবং পরিষ্কার পানি পান করান। মাছের রোগবালাই দেখা দিলে বা কাঙ্ক্ষিত বৃদ্ধি না হলে অবশ্যই নিকটস্থ উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করুন। প্রিয় শ্রোতা, আমরা আবারও আমাদের আলোচনায় ফিরে আসছি এবং তার আগে জানিয়ে রাখছি আপনারা কিন্তু আপনাদের উপভোগ করতে পারছেন সরাসরি ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভের মাধ্যমে। তাই আপনাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত অথবা যে কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে অবশ্যই ভুলবেন না। স্যার, আমাদের পরবর্তী প্রশ্নটি জি, হচ্ছে গাছ নিয়ে। অর্থাৎ হুম, আমরা তো মাটি প্রস্তুত করলাম, হুম, সার প্রয়োগ করলাম, জি, পানি নিষ্কাশনেরও ব্যবস্থা করলাম। এবারে গাছের ক্ষেত্রে যেসব সমস্যা দেখা দিতে পারে, যেমন গাছের পাতা হুম, মাঝে মাঝে হলুদ হতে দেখা জি। যায়। এই হলুদ হওয়াটার কারণ কি এবং এটার প্রতিকারের জন্য আমরা কি করতে পারি? আসলে গাছের পাতা হলুদ হওয়ার জন্য আ পানি কম হলেও যেমন গাছের পাতা হলুদ হতে পারে, হুম, আবার অতিবৃষ্টির কারণেও গাছের পাতা হলুদ হতে পারে। এছাড়া বিভিন্ন ছত্রাকের কারণে হতে পারে অথবা নাইট্রোজেন বা আয়রনের অভাবও যদি হয় গাছে তাহলে কিন্তু হলুদ হতে পারে পাতা। আচ্ছা। আরেকটি জিনিস হলো যে গ্রীষ্মকালে বিশেষ করে বর্ষাকালে আরকি আমাদের যে কিছু সবজি আছে যে প্রধান সবজির মধ্যে যেমন টমেটোর মধ্যে যেমন ব্যাকটেরিয়াল উইল্ট যদি হয়, হ্যাঁ, ঢলে পড়া, তাহলেও হুম, কিন্তু গাছের পাতা হলুদ হতে পারে। আচ্ছা। সুতরাং এই সমস্ত মানে হলুদ বা গাছের পাতা হলুদ হওয়ার ক্ষেত্রে যে মানে পরিমিত পরিমাণে যে পুষ্টি, নাইট্রোজেন অথবা আয়রন প্রয়োগ করতে হবে বা জৈব সার প্রয়োগ করতে হবে বা নির্দিষ্ট যে মানে কীটনাশক সেটি প্রয়োগ করা যেতে পারে। আর টমেটোর ক্ষেত্রে আরেকটি যেটা আমরা ব্যবহার করি সেটা হলো মানে বেগুনের যে মানে ব্যাকটেরিয়াল উইল্ট প্রতিরোধী রুট স্টক আমরা কিন্তু টমেটোর ক্ষেত্রে গ্রীষ্মকালীন টমেটোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাতে করে আগে থেকেই কিন্তু এই
এই পাতা হলুদ হওয়ার যে রোগ দ্রুত ছড়ায় যেটা, সেটি কিন্তু কমে স্যার যাবে আর যেটি কি। ব্যবহারের কথা হুম। বললেন এটা কি কোনো ওষুধ না, জাতীয়? এটা ওষুধ না। এটা হলো কি যে মানে কিছু ওয়াইল্ড বেগুন বলে, তিত বেগুন, সেটির রুট স্টকটাকে মানে কাণ্ডটাকে আমরা যদি চারা হিসেবে হুম, নিয়ে তার উপরে হচ্ছে যে যে কাঙ্ক্ষিত জাতের যে মানে টমেটো হুম, সেটি মানে অথবা বেগুনের ছায়ন যদি লাগিয়ে দিই, তাহলে ওইটি মানে আপনা আপনি হচ্ছে ব্যাকটেরিয়াল প্রতিরোধী হয় আর কি, আচ্ছা, রোগ প্রতিরোধী হয় সেক্ষেত্রে। আর হচ্ছে এই যে বর্ষা পানি পড়লেও তেমন হচ্ছে যে মানে কোনো সমস্যা হয় না, বা হলুদ মানে পাতা হলুদ হওয়া বা ব্যাকটেরিয়াল উইটের। এছাড়া তো অন্যান্য কারণে যেগুলো বললাম সেগুলোর ক্ষেত্রে সুনির্দিষ্ট পুষ্টি এবং হচ্ছে কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করে এটি দমন করা যেতে পারে। বুঝতে পেরেছি। স্যার আচ্ছা। এই তথ্যটি আমার কাছে খুব নতুন মনে হলো। আমি জি, জানতাম না যে বেগুন ব্যবহার করে জি। এই ধরনের কোনো ফল হুম, পাওয়া যেতে জি, পারে। আচ্ছা, ঠিক স্যার বেগুন। পাতার কথা আমরা বললাম। এরপরে আমরা আলোচনা করতে চাই হুম, শিকড় জি, সম্পর্কে। জি, জি। স্যার শিকড় পচা একটা খুব হুম, হুম, হুম। জনপ্রিয় রুট একটা রট। মানে জি, জি, সমস্যা। জি, এই জি। সমস্যা প্রতিরোধে আমরা কি করতে পারি? আসলে মানে বিশেষ করে বর্ষাকালে এই রুট রট বা শিকড় পচা যেটা, এটি আসলে সবচেয়ে মানে একটা বড় সমস্যা আর কি। আচ্ছা, পানি জমে গেলেই এই সমস্যাটা দেখা যায়। বিশেষ করে মরিচ গাছে, যেমন যদি মরিচ গাছ টানা ৬ ঘন্টা পানির নিচে থাকে এবং তাহলে কিন্তু এই শিকড় পচে এটি উইল্টিং হয়ে যায় এবং এই গাছকে আর রক্ষা করার কোনো সুযোগ নেই এবং সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত এটা ছড়িয়ে যায়। আচ্ছা, কাজেই সেক্ষেত্রে যেটা করতে হবে, ওই গাছকে মানে যাতে পানিতে দীর্ঘ সময় না রেখে তুলতে হবে। তোলার পরে যে শিকড়টা পচে গেছে মানে বাই দিস টাইম, সেটিকে হলো যে কেটে ফেলতে হবে এবং আচ্ছা। এর পুনরায় হচ্ছে যে শুষ্ক মাটি বা তার সঙ্গে জৈব সার এবং কিছুটা বালু মিশিয়ে পুনরায় যদি মানে রোপণ করা যায়, তাহলে সেই গাছটাকে কিছুটা হলেও রক্ষা করা যেতে পারে। আচ্ছা, বুঝতে হুম, পেরেছি। স্যার গাছের বৃদ্ধির জন্য আমরা হুম। সাধারণত অনেক সময় শুনি যে ছাঁটাই করা হয়। জি, 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 জি। স্যার ছাঁটাই করার গুরুত্ব কতটুকু বা ছাদ বাগানে কি আসলেই ছাঁটাই করার প্রয়োজন রয়েছে? জি, ছাদ বাগানে আসলে মানে ডালপালা ছাঁটাই করা এটা কিন্তু একটা মানে রেগুলার মানে কার্যক্রম আরকি। রেগুলার অ্যাক্টিভিটি। প্রতিদিনই কিছু না কিছু করতে হয় বা সময় কাটানোর জন্য অনেক সময় মানে গাছের প্রতি খেয়াল রাখতে হয়। তো সেখানে বিশেষ করে যদি অতিরিক্ত ডালপালা থাকে, হুম, রোগ বা পোকামাকড় মানে আক্রান্ত ডালপালা থাকে বা ঘন ডালপালা থাকে, সেগুলোকে কেটে দিতে হবে। তাহলে যেটা হবে যে গাছের ভিতরে ধরেন আলো বাতাস চলাচল করবে এবং আলো বাতাস চলাচল করলে যেটা হবে আরকি যে পোকামাকড় আক্রমণ কমে যাবে। তারপর হচ্ছে যে পুষ্টি মানে যেগুলো বয়স্ক পাতা বা বয়স্ক ডালপালা যেগুলো মানে পুষ্টি ধারণ খেয়ে ফেলবে, সেগুলো থেকে রক্ষা পাওয়া যাবে এবং এবং সে কারণে কিন্তু ফল ধরবে বেশি এবং সেটি মানে ফলনে আল্টিমেটলি ভালো প্রভাব ফেলবে আরকি। আচ্ছা, স্যার হুম, বুঝতে পেরেছি। স্যার এর মাঝখানে আমার একটু প্রশ্ন আসছে। জি। সেটি হচ্ছে আপনি তো অনেক ধরনের প্রজাতির কথা বললেন, হুম, অনেক ধরনের গাছের কথা বললেন। জি। স্যার আমরা জানি যে জাপানিজ বিভিন্ন হুম, আমের মিয়াজাকি প্রজাতি। আছে। জি স্যার। জি। স্যার এই প্রজাতিগুলো আমি কি চাষ করতে পারি ছাদ বাগানের ক্ষেত্রে? হ্যাঁ, শুধু জাপানি না, বাংলাদেশীয় কিছু ভ্যারাইটি আমাদের আছে যে মানে একেবারে আম্রপালি থেকে শুরু করে যেগুলো গাছ তুলনামূলক ছোট হয় আরকি, হুম, মানে কলমের গাছ। তো জাপানি ভ্যারাইটির মধ্যে মিয়াজাকি বা ইভেন কাটিমন আছে, যে থাইল্যান্ডের একটি জাত ইন্ট্রোডিউস করা হয়েছে বাংলাদেশে। সে বছরব্যাপী সারা বছর পাওয়া যায় যেটা। আচ্ছা, তারপর থাই কিছু ভ্যারাইটি আছে, মালয়েশিয়ান কিছু ভ্যারাইটি আছে। তারপর ব্যানানা ম্যাঙ্গো আছে। এগুলো এগুলো গাছ খুব অনায়াসেই কিন্তু ছাদ বাগানে করা যেতে পারে এবং এগুলো দেখতেও মানে অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়, প্লাস বছরব্যাপী পাওয়া যায়, খেতেও সুস্বাদু, গাছও খুব বেশি বড় হয় না। সুতরাং এই আমগুলো মানে ছাদ বাগানে সব মানে করা চাষ যেতে করা পারে যেতে আরকি। জি। পারে। স্যার তাহলে আমাদের নরমাল যেই ব্যবস্থাগুলো, যেগুলোর হুম, কথা বললেন মাটি হুম। প্রস্তুত করা, মিডিয়া তৈরি জি। করা, এই ব্যাপারগুলোর সাথে এই আমগুলো চাষের ক্ষেত্রে সামঞ্জস্য রয়েছে নাকি এটার জন্য আলাদাভাবে আমাদের কোনো ব্যবস্থা নিতে হবে? না, সামঞ্জস্য রয়েছে আরকি। শুধুমাত্র হচ্ছে যে গাছের আকার আকৃতির উপর বিশেষ করে পাত্রটা মানে যে পাত্র বা টব সেটি সিলেকশন করতে হবে। কারণ আচ্ছা, মানে স্বাভাবিকভাবেই যে ফল গাছের জন্য পাত্র একটু সাইজে বড় লাগবে। হুম, আর যদি সবজি হয় সেটা ছোট লাগবে এবং ওই অনুযায়ী যে মাটির যে রেশিও অথবা যে মানে জৈব সারের যে রেশিও সেটা ঠিক থাকবে। হুম, ওটা কোনো সমস্যা নাই আরকি। ওইটা ঠিক থাকতে হবে। পাত্রটা উপযুক্ত পাত্র হতে হবে এবং পাত্রটাকে প্রয়োজনে ছাদের সঙ্গে এমনভাবে ফিক্স করে দিতে হবে যাতে ঝড় বাতাসে এটি নড়াচড়া করতে না পারে। সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। পাশাপাশি পানি মানে অতিরিক্ত পানি যাতে এই যে মানে সহজে মানে নিষ্কাশন হয়ে যেতে পারে সেই ব্যবস্থার দিকে খেয়াল রাখতে হবে আরকি। জি স্যার বুঝতে পেরেছি। প্রয়োজনে খুঁটি দিতে হবে গাছে। প্রয়োজনে খুঁটিও দিতে হবে। খুঁটিয়ে স্যার দিতে যদি হবে। অনেক বেশি বাতাস থাকে হ্যাঁ, সেক্ষেত্রে যাতে আমরা গাছটা হেলে না পড়ে। আচ্ছা, আর বানানোর সময় যেটা করতে হবে একটু স্লোপ করে মানে একটু ঢালু করে দিতে হবে যাতে পানিটা সহজে নেমে যেতে পারে আরকি।
স্যার হুম যদি এমন হয় যে আমরা হচ্ছে মানে কোনো বিল্ডিং এ ফ্ল্যাট বাসায় ভাড়া হুম আছি, সেক্ষেত্রে আমাদের হাতে তো এগুলো নেই যে হুম ঢালু করে আমরা তৈরি হুম করব, সেক্ষেত্রে পানি নিষ্কাশনের জন্য আমরা কি ও করব? সেটাও উপায় আছে যে সেক্ষেত্রে ছাদ বাগানে যখন করা হয় তখন যে বেঞ্চটা তৈরি করা হয় হুম। বড় মানে টবটা রাখার জন্য সেটি একটু ঢালু করে করলে হবে আর কি। আচ্ছা। তাহলেই তো পানিটা সহজে নেমে যাবে এবং তার সঙ্গে পাইপ বিভিন্ন ধরনের পাইপ থাকবে, পাইপের হ্যাঁ। মাধ্যমেই তো আলটিমেটলি হচ্ছে যে ছাদ থেকে মানে পাইপটা নিচে আসবে বা যে জায়গায় পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে সেখানে চলে যাবে, সেটাও কোনো অসুবিধা নেই। ওই স্ট্রাকচারটা একটু তৈরি করে নিতে হবে আর কি। আর ভারসাম্যটা যাতে রক্ষা হয়, ওজনটা যাতে ঠিক থাকে, লোডিং ক্যাপাসিটি সেটি দেখতে হবে এবং নিষ্কাশন ঠিক রাখতে হবে। জি স্যার, খুব সুন্দর করে আপনি গুছিয়ে বললেন হুম, কথাগুলো, বুঝতে পেরেছি এবং আশা করছি আমার শ্রোতা বন্ধুরা উপভোগ করছেন আজকের অনুষ্ঠান। তবে শুধুমাত্র কৃষিজীবী ভাই বোনেরাই না, আজকে কিন্তু বিভিন্ন শৌখিন মানুষরাও আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন। হুম, কারণ আপনারা ধন্যবাদ। ছাদ বাগান তৈরির জন্য অনেকেরই ইচ্ছা থাকে, হুম, তো আপনারাও এই কাজটি করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গেছেন। আমাদের সাথে আছেন পপি সাহা, তিনি দেখছেন রংপুর থেকে, আছেন ইসমাইল হোসেন, আছেন জুবায়ের আল ফাহাদ, আছেন ফারুক আহমেদ, তিনি দেখছেন কুড়িগ্রাম থেকে, আছেন স্নিগ্ধা খান, তিনি দেখছেন কুষ্টিয়া থেকে, প্রবীর মিত্র, তিনি আছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, আছেন সম্রাট, আছেন ওমর ফারুক, তিনি দেখছেন ফুলপুর ময়মনসিংহ থেকে, রিপন চন্দ্র স্নিগ্ধ, আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, তিনি দেখছেন কিশোরগঞ্জ থেকে। এছাড়াও আছেন ইসমাইল হোসেন এবং মাহবুবুর রহমান। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠানের সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এবং শুধু যুক্তই থাকবেন না, আমাদের অনুষ্ঠান সম্পর্কে অবশ্যই নিজের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতের সাপেক্ষে আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর কোনো বিষয় নির্বাচন করতে। স্যার, পরবর্তী প্রশ্নটি আপনাকে করতে চাই যে কোন কোন রোগ এবং পোকা হুম। আমাদের ছাদ বাগানে সবচেয়ে বেশি দেখা যায় এবং তাদের প্রতিকারের জন্য আমরা প্রথম থেকেই কী কী ব্যবস্থা নিতে পারি? আসলে ছাদ বাগানে কিছু পোকামাকড় খুবই কমনলি মানে দেখা যায়। এর মধ্যে যেমন হচ্ছে জাপ পোকা, যেটাকে আমরা ইংরেজিতে এফিড বলে থাকি। তারপর আচ্ছা। হচ্ছে যে মিলিবাগ আছে বা সাদা মাছি পোকা, হোয়াইট হুম। ফ্লাই এবং থ্রিপস। এই ধরনের পোকা যেগুলো আসলে যে গাছের বা ডালপালা বা পাতার যে মানে রস চুষে খায়। তো এটি ক্ষতি করে বেশি। কারণ হলো এগুলো খুব মানে চারা অবস্থায় থেকেই হওয়া শুরু হয় এবং দেখা যায় যে গাছ এগুলো যদি রস চুষে খায় তাহলে শুটি মোল্ড হয়ে যায়। আচ্ছা। তো সেক্ষেত্রে গাছকে বাঁচানোও খুব কঠিন আর ফুল ফলও ধরে না। স্যার, আ শুটি মোল্ড বলতে শুঁটি কি? মূল বলতে এটা হচ্ছে পাতা কুঁকড়ে যায় আরকি। আচ্ছা, এটি আচ্ছা। এটি এক ধরনের মানে বুঝতে পোকার পেরেছি। কারণে হয়, এফিডের কারণে হয়। তো সে এবং আরেকটা সমস্যা হলো এই পোকাগুলো ভাইরাস আবার ক্যারি করে। তো আচ্ছা। সেক্ষেত্রে ভাইরাসজনিত রোগও কিন্তু হয়ে যায় মানে বিভিন্ন সবজি বা মানে ফল গাছের। হুম। তো সেক্ষেত্রে আমরা যদি মানে এগুলো হওয়ার আগেই যদি আমরা বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা করতে পারি, সাবান পানি ছিটিয়ে দেই গাছের মধ্যে অথবা ছাই ছিটিয়ে দেই, তাহলে যেটা হবে যে ওই পোকাগুলো ছাই বা সাবান পানি পছন্দ করবে না। তখন আচ্ছা। সেখান থেকে চলে যাবে আপনা আপনি। অথবা তারপর নিম জাতীয় নিম তেল বা নিমের তেল আমরা স্প্রে করে দিতে পারি। হুম। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এছাড়াও কিছু জৈব ফাঁদ আছে, যেমন আলোর মানে আঠালো ফাঁদ অথবা আলোর ফাঁদ একটা রাতের বেলায় দেওয়া যেতে পারে, অথবা মানে হলুদ আঠালো ফাঁদ বা ফেরোমন ফাঁদ এগুলো দিলে তাহলে জৈবিকভাবেই কিন্তু হচ্ছে ন্যাচারালি এগুলো কন্ট্রোল করা সম্ভব। আচ্ছা, বুঝতে কীটনাশক ব্যবহার পেরেছি। না করেই। স্যার, আগাম জৈবিকভাবে যে পদ্ধতিটি বললেন, হুম, এছাড়াও কি অন্য কোনো জৈব পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা ফাঙ্গাস মানে আমাদের ছত্রাকের যে আক্রমণ হুম, বলে, হুম, হুম, ছত্রাক বা হুম, বিভিন্ন পোকামাকড়, রোগবালাই হুম, হুম। সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, তা তো আছেই। যেমন হচ্ছে যে এছাড়া আরেকটা জিনিস, যেমন ছাদ বাগানে ২ একটা মাঝে, মাঝে ২ একটা করে খুঁটির ব্যবস্থা করে দেওয়া। সেখানে পাখি ইজিলি ঢুকে কিন্তু কিছু ওই যে ও লার্ভা জাতীয় যেগুলো পোকা আছে সেগুলো আচ্ছা। ক্যাটারপিলার সেগুলো খেয়ে ফেলে। হুম। আর ছত্রাকের ক্ষেত্রে জৈব ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে। যেমন হচ্ছে যে তোমার মানে ন্যাচারাল যেমন হচ্ছে বৌদ্ধ মিক্সার, যেটা আমরা হচ্ছে যে ওই যে ক্যালসিয়াম মানে আ আ সালফেট সরি কি বলা হচ্ছে তুতে প্লাস হচ্ছে মানে লাইম, হুম। চুন এবং হচ্ছে যে পানির মিশ্রণ দিয়ে প্রস্তুত করতে পারি। এটি আচ্ছা। আসলে ক্ষতিকর না। এটা পরিবেশের জন্য উপকার আরকি। সেটা করা যেতে স্যার, পারে। এটা কি আমরা হচ্ছে ঘরেই প্রস্তুত করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, ঘরেই স্যার, প্রস্তুত করতে এখানে পারি। প্রস্তুতের প্রক্রিয়াটা যদি আরেকবার এটি হলো বলতেন। মানে যেটা তুতে বলে আরকি। এটি ধরেন ১০০ গ্রাম, আর ১০০ গ্রাম হচ্ছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হুম। লাইম যেটাকে আমরা বলি, আর হচ্ছে ১০ লিটার পানিতে মিক্সচার করে সেটি যদি স্প্রে করে দেয়া যায় তাহলে কিন্তু এটি হচ্ছে ছত্রাকনাশক হিসেবে খুবই উপকারী, জৈব ছত্রাকনাশক হিসেবে। স্যার, এই ক্যালসিয়াম সালফেট আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হুম। বোধহয় বললেন, এগুলো কি আমরা বাজারেই কিনতে পাবো? হ্যাঁ, এগুলো তুতে বাজারেই কিনতে পাওয়া যায়। আচ্ছা, আর আচ্ছা। চুন তো আমাদের বাজারে ইজিলি পাওয়াই কিনতে যায়। পাওয়াই যায় আরকি। জি স্যার।
হুম, বুঝতে পেরেছি। জি। স্যার এরপরে জানতে চাই যে মাঝে, মাঝে আমরা দেখতে পাই যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা শিকড় পচে যাচ্ছে এই হুম, ধরনের সমস্যা দেখা জি, দিচ্ছে। জি, জি। কিন্তু কিছু, কিছু সময় দেখা যায় আমরা বুঝতে পারি না কিন্তু আমাদের গাছের ক্ষতি হচ্ছে। হুম, হুম, তো গাছের স্বাস্থ্য আমরা যেন ভালোমতো পর্যবেক্ষণ হুম। করতে পারি। এর জন্য আমরা কি, কি করতে পারি? আসলে এটি শুধু ছাদ বাগানের জন্য না, মানে গাছকে সার্বক্ষণিক মানে মানে এবং নিরবচ্ছিন্ন পরিচর্যা এবং পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। আচ্ছা। কারণ গাছের কাছে যেতে হবে, গাছের পাতা বা ডালপালা উল্টে-পাল্টে দেখতে হবে আরকি যে কোনো সমস্যা হচ্ছে কিনা, হ্যাঁ? এবং এটি রেগুলার বেসিসে প্রতিদিনই এটি করতে হবে। হুম, প্লাস গাছের যে মাটি, সেই মাটির যে আর্দ্রতা ঠিক আছে কিনা। বর্ষাকালে তো আর্দ্রতার একটা সমস্যা, বেশি পানি জমে হয়। তো আর্দ্রতা পরীক্ষা করে নিষ্কাশনের ব্যবস্থার পাশাপাশি এখানে নতুন করে প্রয়োজনীয় জৈব সার বা মাটি মিক্সার করে দিয়ে কিন্তু এই কাজটি মানে প্রতিরোধমূলক বা প্রতিকারমূলক যে ব্যবস্থা এটা দ্রুত করতে হবে। আচ্ছা। তাহলে কিন্তু সুস্থ সবল গাছ পাওয়া যাবে এবং সেখানে ফলনও ভালো পাওয়া যাবে। জি স্যার, বুঝতে হুম, পেরেছি। স্যার এরপরেও আমরা সার ব্যবহার করছি, জি, জৈব পদ্ধতি ব্যবহার করছি জি, কিন্তু এর পাশাপাশি হুম, আমরা অনেকে কীটনাশকও ব্যবহার জি, করছি। জি, জি, স্যার কীটনাশক ব্যবহার সম্পর্কে আপনি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কোনো সতর্কতামূলক বাণী যদি হুম, বলতে চান অথবা ব্যবহার করা যাবে কিনা এই হুম। সম্পর্কে যদি কিছু বলতে চান? আ কীটনাশক তো আসলে ব্যবহার করা যাবে না, যে ব্যাপারটা এরকম না। যে যদি বেশি আক্রমণ হয়ে যায়, হ্যাঁ? সেটা হচ্ছে পোকামাকড় হোক, চাই ছত্রাক হোক, সেক্ষেত্রে তো কীটনাশক ব্যবহার করতেই হয় গাছকে রক্ষা করতে গেলে। জি তবে স্যার। সেক্ষেত্রে মানে যে ওই বোতলের গায়ে যে মানে লেবেলিংটা থাকে এবং সেটার যে মাত্রা থাকে, সেই মাত্রার মধ্যে ব্যবহার করতে হবে। অতিরিক্ত ব্যবহার করলে পোড়া যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে গাছ। আরেকটা জিনিস হলো যে স্যার আ আমাদের সাথে একজন জি, শ্রোতা বন্ধু যুক্ত জি, হয়েছেন। হুম। প্রিয় শ্রোতা আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আমার নাম হচ্ছে করিম। আমি গাজীপুর থেকে আসলে বলতেছিলাম। জি, তো আমার হচ্ছে কি যে আমি ছাদ বাগানে লাগাইছিলাম হচ্ছে যে ড্রাগন ফল। জি, কিন্তু আচ্ছা। এখন সমস্যা হচ্ছে ড্রাগন ফল নিচে প্রথমত এই পানি জমে একটু বেশি। কারণ এই পানি জমার পরে দেখলাম হচ্ছে ড্রাগন ফলের গাছগুলা একদিকে বেশি মানে আগে তো বেশি বের হইতো। হুম। কিন্তু এখন গাছের কান্ড বেশ কম বের হইতেছে। ফল একটু কমে গেছে। তো এটার জন্য আসলে ড্রাগন ফল তো চাষ করবো, এটা কি করবো আর এটাই। আমি এজন্য আসলে করতে পারতেছি না। আচ্ছা, শ্রোতা বন্ধু আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। স্যার উনি যে প্রশ্নটা আচ্ছা, করলেন। শ্রোতা বন্ধু ধন্যবাদ। আসলে ড্রাগন ফল হচ্ছে এটা একটা ক্যাকটাস জাতীয় ফল আরকি। এটা বলা হয় যে মরুভূমির ফল। তো আচ্ছা। সুতরাং এটি কিন্তু পানি প্রয়োজন যেমন আছে, তেমনি পানি কিন্তু কোনোভাবেই গাছের গোড়ায় জমে থাকা যাবে না। আপনাকে শ্রোতা বন্ধু ১ম এ এনশিওর করতে হবে যে গাছের গোড়ায় যেন কোনোভাবে পানি জমে না থাকে। হুম, এবং পানি দিবেন বা বৃষ্টি পানি হবে কিন্তু সেটা দ্রুত যাতে বের হয়ে যেতে পারে। আর যদি বেশি ভেজা থাকে তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হলো পুনরায় গাছটিকে উঠায়ে আবার নতুন করে মানে গোবর সার বা জৈব সার মিশিয়ে মানে উর্বর দোআঁশ মাটি বা বালু মিশিয়ে আবার সেটাকে মানে নতুন করে লাগিয়ে দিতে পারেন। আর যদি আচ্ছা। দেখা যায় যে তারপরেও রক্ষা হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে সুনির্দিষ্ট মানে মানে যদি গোড়া পচা রোগ হয়ে থাকে তার হুম, জন্য কিন্তু সুনির্দিষ্ট যে মানে ছত্রাকনাশক আছে বাজারে, সেটি দিয়েই কিন্তু আমাকে এটাকে রক্ষা করতে হবে আরকি। আচ্ছা, বুঝতে পেরেছি। প্রিয় হুম। শ্রোতা আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং এরকম আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানিয়ে দিতে পারেন। যেহেতু আমাদের অনুষ্ঠান শেষের দিকে আপনি সরাসরি কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্ন আমাদের জানাতে পারেন। স্যার এর পরবর্তীতে জানতে চাই আমরা গাছ নিয়ে ছাদ বাগান নিয়ে অনেক কিছু হুম, জানলাম। হুম, কিন্তু আমাদের যাদের নিজস্ব বাড়ি নেই, হুম। তারা যদি ছাদ বাগান করতে চায় তো অবশ্যই বাড়ির মালিকের পরামর্শ নিয়ে তারপর করতে জি, হবে। জি, জি। এক্ষেত্রে স্যার বিল্ডিং এর কোনো ধরনের ক্ষতি যদি হয় হুম, তার দায়ই কিন্তু আমাদেরই নিতে তাই। হবে। তাই স্যার সেই ব্যাপারটা নিয়ে যদি একটু কিছু বলতেন হুম, এটা হুম, আমাদের বিল্ডিং এর জন্য কোনো ক্ষতি করতে হুম, পারে কিনা অথবা ক্ষতি এড়াতে আমরা প্রথম থেকে হুম। কিভাবে ব্যবস্থা নেব? আচ্ছা, এই কোয়েশ্চেনটির আগে আমার আগের যে কোয়েশ্চেনটি আপনার ছিল সেটির একটু উত্তর বাকি আছে। সেটা হলো জি। যে কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে মানে নিজস্ব সুরক্ষা ব্যবস্থা যেটা আমরা বলি আমরা গ্লাভস বা মাস্ক অথবা মানে এগুলো কিন্তু পড়তে হবে এবং আচ্ছা। ব্যবহারের সঙ্গে, সঙ্গে এগুলো হাত বা কি বলে কাপড়-চোপড় পরিষ্কার করতে হবে। এই যে নির্দিষ্ট ব্যাপারটা কিন্তু মানে খেয়াল রাখতে হবে। হুম, আর আপনি যেটা বলছেন যে নিজের বাড়ি না থাকলে যেটা হয় যে মানে ভাড়াটিয়ে থাকলে যে ছাদ বাগান করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যে ছাদে মানে বাগানটি করব হুম, সেটির জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। আচ্ছা। কারণ হলো আমি ছাদ বাগান করলাম, করার পরে দেখা গেল যে মাটি যেখানে সেখানে পড়ে থাকলো, নিষ্কাশন ব্যবস্থাটা ভালো হলো না। তখন হুম, কিন্তু ওই যে পোকামাকড়, রোগ জীবাণু, অস্বাস্থ্যকর হবে, ড্রেনেজ চ্যানেলগুলো আটকে যেতে
যেতে পারে, তখন ময়লা আবর্জনা আটকে যাবে, শ্যাওলা পড়বে। তো সেটি যেন না হয়, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং হচ্ছে যে মানে অতিরিক্ত মানে কোনো কিছু করা যাবে না। যেমন ওজন ধারণ ক্ষমতাটা চিন্তা করতে হবে, সেই অনুযায়ী গাছ মানে নির্বাচন করতে হবে, কোন গাছ লাগানো যাবে হুম। সেটা একটা। আর একটা জিনিস হচ্ছে যে যাতে মানে পানি জমে যাতে হচ্ছে যে এডিস মশা অথবা মশার উপদ্রব না হয়, সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এটি তো ওভারঅল আসলে আমাদের স্বাস্থ্যের উপরেই কিন্তু প্রভাব পড়বে। তো সেটি যদি মানে নিশ্চিত করা যায়, তাহলে অবশ্যই এটি মানে মালিক অথবা ভাড়াটিয়া এটা মিলেই কিন্তু আসলে এটা একটা সুন্দর কিন্তু ছাদ বাগান করা সম্ভব। এবং সারা বছর ব্যাপী যে বিষমুক্ত খাবার বা বিশেষ করে ফলমূল সবজি এগুলো কিন্তু চাষ করা সম্ভব। জি স্যার, খুব সুন্দর করে Right. বললেন আপনি উত্তরটা। আশা করি আমাদের যে সকল বাড়ির মালিক আজকের অনুষ্ঠান দেখছেন, জি। তারাও অবশ্যই নিজেরা উদ্বুদ্ধ হবেন এবং হুম। সকলে মিলে ছাদ বাগান তৈরির প্রচেষ্টা করবেন। জি। স্যার, পরবর্তীতে আমি সব প্রশ্নের যদি একটা সংক্ষিপ্ত আকারে আপনার কাছে হুম। একটা গুছিয়ে ফলাফল হুম। জানতে চাই যে আমি ময়মনসিংহ অঞ্চলে হুম। থাকি এবং ময়মনসিংহ অঞ্চলে থাকা একজন শৌখিন মানুষ হুম। ছাদ বাগান তৈরির জন্য প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পরিকল্পনা কিভাবে করবেন এবং সংক্ষেপে যদি আপনি একটু গুছিয়ে বলতেন। তার আগে আমাদের সাথে একজন ফোন কলে যুক্ত হয়েছেন। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি, কথা বলছিলাম মেহেদী হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে। আচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা ছাদ বাগান করে থাকি বিভিন্ন ধরনের গাছের সমন্বয় করে থাকি। জি। তো সেক্ষেত্রে এর মাঝে কিছু গোড়া পচনশীল হুম। জাতীয় কিছু গাছ থাকে হুম। যেগুলো অধিক বৃষ্টিতে পচে যাবার সম্ভাবনা থাকে। তো দীর্ঘ টাইম বৃষ্টি হলে এই গাছগুলোকে আমরা আসলে কোথায় এবং কিভাবে সংরক্ষণ করতে পারি সে ব্যাপারে একটু জানতে চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু, আপনি আমাদের সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন স্যার। ওনার প্রশ্ন। ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনার সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে বর্ষাকালে এই গোড়া পচা রোগটা যেহেতু বেশি হয়, বিশেষ করে মরিচ গাছে বা টমেটো গাছে বা বিভিন্ন ফল গাছে হতে পারে, সেক্ষেত্রে যেটা করতে হবে যে এই গাছগুলো তো আসলে এমনিতেও পানি মানে গাছের গোড়ায় দাঁড়ানো পানি সহ্য করতে পারে না। সুতরাং যদি হয়ে যায় তখন আপনি ওই গাছগুলোকে পুনরায় উঠাইতে পারেন, উঠে পচা যে শিকড়গুলো আছে সেগুলোকে কেটে ফেলতে হবে। ফেলে নতুন করে আপনি হচ্ছে আবার টবে অথবা আগের টবে পরিষ্কার করে সেখানে নতুন মাটি, উর্বর দোআঁশ মাটি বা জৈব সার এবং বালি, কিছুটা বালি মিশ্রিত করে সেখানে পুনরায় যদি আপনি লাগান, তাহলে কিন্তু আপনার এই গোড়া পচার যে রোগ থেকে সেখান থেকে কিছুটা মুক্তি পাবেন আর কি। আর পাশাপাশি কিছু ছত্রাকনাশক প্রয়োগ করা যেতে পারে, এটি বাজারে কিনতে পাওয়া যায়, যে গোড়া পচা রোগের জন্য কিছু ছত্রাকনাশক আছে, সেটি আপনি প্রয়োগ করতে পারেন। আর যদি অতিবৃষ্টি হয় বা খুব বেশি রোদ হয়, তখন সাময়িকভাবে আপনি গাছগুলোকে ছায়ার নিচে যদি কিছু রাখেন অথবা পলিটানেল বা কোনো ছাউনি নিচে রাখেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনি কিন্তু পানির হাত থেকে, এই অতিরিক্ত পানি বা বৃষ্টির হাত থেকে বা রোদের হাত থেকে গাছকেও যেমন রক্ষা করতে পারবেন, তেমনি আপনার বিল্ডিংকে কিন্তু ঠান্ডা রাখতে পারবেন আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। তাহলে আমি যে প্রশ্নটা করেছিলাম স্যার, ওই প্রশ্নটির উত্তর যদি একটু আচ্ছা, জানাতেন। আসলে ছাদ বাগান যারা নতুন বাগান করবে তাদের জন্য বর্ষাকালে এটা তার সুযোগ, কারণ যেহেতু বিনামূল্যে পানি পাওয়া যায় এবং আর্দ্রতা থাকে এবং গাছের বৃদ্ধিও কিন্তু এই সময় ভালো হয়। সে কারণে হচ্ছে যে মানে সারা বছরের যে মানে বিষমুক্ত খাবার এর জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য প্রথমে যেটা করতে হবে যে আপনার ছাদের মানে যে জায়গা যতটুকুই থাকুক, আপনি ছোট করেন, বড় করেন, মাঝারি করেন, সেই অনুযায়ী আপনার হচ্ছে ওজন ধারণ ক্ষমতা, আপনি কতটা টব রাখবেন বা টবের ওজনটা কেমন হবে, মাটির ওজন কেমন হবে, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পাশাপাশি হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের মানে ভেরিয়েশন আর কি, আপনি সবজি কিছু লাগালেন, আপনি কিছু ফল গাছ থাকলো, তার জন্য আপনার হচ্ছে যে মাটি সিলেকশন করা, যেটা আমরা আগেই বলেছি আর কি, দোআঁশ মাটি, তার সঙ্গে মানে পচা গোবর সার বা জৈব সার প্রয়োগ করতে হবে। তারপর হচ্ছে যে মানে টবের নিচে ছিদ্র থাকতে হবে বা প্রয়োজন খোয়া বা এরকম ইটের টুকরা দিতে হবে, যাতে পানি যে সহজে বেরোয় নিষ্কাশন হয়ে যেতে পারে। আর টবের নিচে ট্রের ব্যবস্থা করে দিতে হবে এবং ওই পানিটা টাইম টু টাইম চেঞ্জ করে দিতে হবে, যাতে করে মশা মাছির উপদ্রব না হয়। এবং সবসময় নিষ্কাশন ব্যবস্থাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে মানে কোনোভাবেই জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং শ্যাওলা না পড়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং টবগুলো বসানোর ক্ষেত্রে আপনি এমনভাবে বসাবেন যাতে কিছুটা স্লোপ থাকে এবং পানি যাতে নিজে সহজেই নেমে যেতে পারে। আর একটা হলো, সর্বোপরি হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো এইভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে অল্প জায়গার মধ্যেই কিন্তু আপনি হচ্ছে সুন্দর ছাদ বাগান আপনি তৈরি করতে পারবেন। জি স্যার, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি প্রশ্নটা গুছিয়ে বললেন এবং আমি আশা করছি আমাদের পুরো প্রোগ্রামটা যদি কোনো শ্রোতা বন্ধু মিসও করে থাকেন, এই প্রশ্নটির উত্তরের মাধ্যমে কিন্তু আপনি আজকের প্রোগ্রামের মোটামুটি ধারণা পেয়ে যেতে পারবেন।
আমাদের আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্নটি আপনাকে করছি স্যার। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে, যেটা এখনকার বর্তমানে অনেক জনপ্রিয় একটি সমস্যা, জি। তো এই প্রেক্ষাপটে আমাদের ছাদ বাগানের গুরুত্ব কতটুকু? আসলে জলবায়ু পরিবর্তনের কারণে বিশেষ করে শহর এলাকায় যে ছাদ বাগান করা হচ্ছে, এটি কিন্তু জলবায়ু পরিবর্তনকে মোকাবেলার একটা অন্যতম উপায় আর কি। যেমন আচ্ছা। এটি যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি বাতাসকে শীতল রাখে। এটা হুম। আর যে আমাদের বাতাসে যে কার্বন ডাই অক্সাইড থাকে সেটি তো মূলত গাছই হচ্ছে শোষণ করে। হুম। আর শহর এলাকায় বিশেষ করে ঢাকা শহর বা আমাদের দেশের যে বড় শহরগুলো আছে যেখানে গরম বেশি, সেখানে কিন্তু এই যে মানে হিট আইল্যান্ড বলে আর কি, অর্থাৎ তাপদ্বীপ, যেটা আচ্ছা। কিন্তু গরমের সময় এটা খুবই বড় সমস্যা, হিট হুম। ওয়েভ যেটা। এটিকে এখান থেকে কিন্তু রক্ষা পাওয়ার জন্য বা নিরোধক হওয়ার জন্য ছাদ বাগান কিন্তু একটি খুবই মানে কার্যকরী একটা পদ্ধতি। সুতরাং এটি যেমন হচ্ছে আপনার বিষমুক্ত মানে খাদ্য সরবরাহের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা করতেছে, পারিবারিক পুষ্টি, তেমনি কিন্তু মানে আপনার বিল্ডিংকে হচ্ছে মানে তাপ নিরোধক করে কিন্তু বিল্ডিংকে রক্ষা করতেছে অতিরিক্ত বৃষ্টি বা গরম বা রোদের হাত থেকে। তো বুঝতে পেরেছি। মানে আলটিমেটলি কিন্তু এটা পরিবেশকেই মানে সুরক্ষা করতেছে। সুতরাং আমি বলব যে অবশ্যই ছাদ বাগান পরিকল্পিত মানে মানে সুন্দর পরিকল্পনা করে যদি করা যায়, তাহলে এটি মানে পরিবেশ এবং পরিবারের জন্য সবার জন্যই কিন্তু এটি ভালো এবং সময় কাটানোর জন্য অবসর সময় কাটানোর জন্য ভালো পদ্ধতি। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। প্রিয় শ্রোতা, আশা করছি কৃষিজীবী ভাই বোনদের পাশাপাশি যে সকল শৌখিন মানুষ আজকে আমাদের প্রোগ্রাম দেখলেন, আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং নিজেদের ছাদ বাগান তৈরি করার জন্য কিছুটা উদ্বুদ্ধ হবেন। এরকমই অন্য কোনো বিষয় নিয়ে আপনারা যদি আলোচনা শুনতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে আমাদের আজকের অনুষ্ঠানের যে কোনো ধরনের মতামত অথবা পরবর্তী অনুষ্ঠানে আপনারা কোন ধরনের বিষয় নিয়ে আলোচনা শুনতে চাইছেন। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, অধ্যাপক, উদ্যানতত্ত্ব বিভাগ, কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। সঞ্চালনায় ছিলাম আমি বিপাশা সাহা পৌষি। প্রকৌশল দায়িত্বে ছিলেন রাবেয়া রোশনি এবং মোহাম্মদ কামরুল আহসান। আজকের অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন মোহাম্মদ বদরুজ্জামান। সার্বিক নির্দেশনায় মোহাম্মদ রাফিউল করিম এবং তত্ত্বাবধানে এবং প্রযোজনা করলেন শেখ মহাবুল হোসেন রাজীব। বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের সাথে থাকুন, কৃষির কথার সাথেই থাকুন।